এটি দুই বোনের গল্প। ছোট বোনের নাম ছিল সরস্বতী এবং বড় বোনের নাম ছিল গৌরী। তার বিয়ে খুব অল্প বয়সেই করে দেওয়া হয়েছিল। সরস্বতী ছিল লক্ষ্মীর আপন মেয়ে, তাই লক্ষ্মী তার জন্য একজন ধনী ও ভালো ঘরের ছেলেকে দেখে তার বিয়ে দিয়েছিল। কিন্তু গৌরী ছিল লক্ষ্মীর সৎ মেয়ে। এই কারণেই তার সঙ্গে সবসময় বৈষম্য করা হতো। লক্ষ্মী গৌরীর বিয়ে এক গরিব ঘরের ছেলের সঙ্গে করে দেয়। মা হয়েও লক্ষ্মীর হৃদয়ে নিজের সৎ মেয়ের জন্য কখনোই সেই মমতা আর আপন ভাব তৈরি হয়নি। এই বিষয়টাই পরে গিয়ে দুই বোনের জীবনে বড় পার্থক্য সৃষ্টি করে। তাই আজ মেয়ে সরস্বতী আবার তার শ্বশুরবাড়ি ফিরে যাবে। তুমি চলে যাওয়ার পর আমাকে খুব মনে পড়বে মা। আরে মা, কোনো কথা নেই। এমনিতেও তো আমি তোমার কাছে আসতেই থাকব। আপনি এত চিন্তা করছেন কেন? আর আমি এখনই তো যাচ্ছি না। সন্ধ্যায় আপনার জামাইজি আমাকে নিতে আসবেন। তাছাড়া মা, উনি তো আমাকে একটু আগেই বাড়ি যেতে বলেছিলেন। উনি বলেছিলেন যে তার কাজ আছে, তাই আমাকে একাই যেতে বলেছেন। আরে গৌরী, তোমাকে কে আটকেছে? যখন তোমার স্বামী তোমাকে যেতে বলেছে তখন চলে যাও। এমনিতেও তো তুমি এখানে থাকোই না, যাও বা না যাও তাতে আমার কিছু যায় আসে না। শেষ পর্যন্ত তো তুই একেবারেই নির্লজ্জ। মা একদম ঠিক কথাই বলেছে দিদি। এমনিতেও তোমার স্বামী তো দিনমজুরি করে। ওই গরিব লোকটার কাছ থেকে আর কী বা আশা করা যায়? সে তোমাকে নিতে আসবেই বা কিভাবে? এর চেয়ে ভালো তুমি একাই চলে যাও। সরস্বতী, তুমি এমন কথা বলো না। ও দিনমজুরি করলেও আমার চোখে সে খুবই ধনী, তোমার স্বামীর থেকেও অনেক বেশি। গৌরীর এই কথায় তার গভীর আত্মবিশ্বাস স্পষ্ট হয়ে উঠেছিল। এই কথা শুনেই লক্ষ্মী খুব রেগে গেল এবং কঠোর স্বরে বলল, আজকাল তোর জিভ খুব বেশি চলতে শুরু করেছে গৌরী। তুই আমার মেয়ের সঙ্গে এভাবে কথা বলছিস, এখনই এখান থেকে বেরিয়ে যা। তোর স্বামী তোকে নিতে আসবে না, তাই তুই একাই বেরিয়ে পড়, না হলে দেরি হয়ে যাবে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। আপনি নিজের আর বাবাজির খেয়াল রাখবেন। এই কথা বলে গৌরী তার শ্বশুরবাড়ির দিকে রওনা দিল। গৌরী বাড়ি যাওয়ার পথে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক চাচার বেলগাড়ির কাছে গিয়ে বলল, চাচাজি, আপনি কি আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন? আরে মা, আমি তো এখানে লোকজনকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছি। আচ্ছা মা, তোমার বাড়ি এখান থেকে কত দূরে? চাচাজি, আমার বাড়ি খুব বেশি দূরে নয়। বাজারের ওপার পৌঁছলেই আমার বাড়ি এসে যাবে। প্রায় আধ ঘন্টার একটু আগেই আমরা সেখানে পৌঁছে যাব চাচা। আচ্ছা মা, তাহলে চলো বেলগাড়িতে উঠে বসো। আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, আর তারপর আজকের জন্য আমিও আমার বাড়ি ফিরে যাব। চাচার এমন কথা শুনে গৌরী বেলগাড়িতে উঠে বসলার চাচাও বেলগাড়ি এগিয়ে দিলেন। কয়েক ঘণ্টা পরে রঘুনাথ অর্থাৎ সরস্বতী ও গৌরীর বাবা বাজার থেকে বাড়ি ফিরে এলেন। আরে ভাগ্যবান, তুমি কোথায় ছিলে? দেখো, আমি বাজার থেকে দুই মেয়ের জন্য সবজি নিয়ে এসেছি। আজ তো দুই মেয়েই চলে যাবে। আরে আপনি বাজার থেকে এসে গেছেন, আর হ্যাঁ, গৌরী তো বাড়ি চলে গেছে। ওই নির্লজ্জ মেয়েটাকে তার স্বামী নিতে আসেনি, তাই সে একাই চলে গেছে। কি বলো? কিন্তু তুমি তোর মা হয়েও তাকে একা যেতে দিলে কেন? হ্যাঁ, দুপুরের খাবার আমরা চারজন একসঙ্গেই খাই। তারপরে আমি নিজেই তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আর বলো, তখন মা নিজের মেয়েকেই বানির্লজ্জ বলে ডাকতে পারে? মা, আরে ও তো আপনার প্রথম স্ত্রীর মেয়ে ছিল। আমার মেয়ে তো সরস্বতী। আমি কবে থেকে ওই নির্লজ্জ মেয়ের মা হয়ে গেলাম? এখন কি অকাজের দায়িত্বগুলিও আমার ঘাড়ে এসে পড়বে? আরে ভাগ্যবান, আমি মানি যে গৌরী তোমার নিজের মেয়ে নয়, কিন্তু সে তো আমারই রক্তের সন্তান। তুমি যদি তাকে মায়ের একটু ভালোবাসা দাও, তাহলে কি সত্যিই তোমার এত ক্ষতি হয়ে যাবে? আরে এসব কথা বুঝিয়ে আপনাকে কোনো লাভ নেই। আপনি বরং বাজারের জিনিসপত্র আমাকে দিয়ে দিন। আমি রান্নাঘরে গিয়ে খাবার বানাতে শুরু করি। জামাইজি তো সরস্বতীকে নিতে আসবেন, খাওয়া খেয়েই চলে যাবে। এই কথা বলে লক্ষ্মী রঘুনাথের কাছ থেকে বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। কে জানে ভাগ্যবানের এই ভেদাভেদে ভরা জেদ কবে শেষ হবে। মা, আমি ওদের জন্য লুচি বানিয়ে ফেলেছি আর ভাতও চুলো চড়িয়ে দিয়েছি। এখন শুধু সবজি রান্না করাটাই বাকি। বাবাজি তো সবজি নিয়ে এসেছেন, চলো এখন তাড়াতাড়ি সবজিটাও বানিয়ে ফেলি। হ্যাঁ মা, তোমার বাবাজি বাজার থেকে একেবারে টাটকা সবজি এনেছেন। আজ আমরা জামাইজিকে ভালো করে খাওয়াব।
শেষ পর্যন্ত অনেক দিন পর তো তিনি নিজের শ্বশুরবাড়িতে আসছেন। আরে রোহিত বাবা, তুমি তো সন্ধ্যার মধ্যে আসার কথা ছিল, তাহলে এত দেরি কিভাবে হয়ে গেল? পথে কোথাও কোনো অসুবিধা তো হয়নি? না পিতাজি, আমার কোনো অসুবিধা হয়নি। শুধু কিছু কাজের জন্য একটু দেরি হয়ে গেছে, তাই আমি একটা রিক্সা ভাড়া করে চলে এই এসেছি। কথার মাঝেই লক্ষ্মী বাইরে এসে বলল, আরে জামাই যে আপনি এসে গেছেন, কিন্তু এত দেরি কিভাবে হলো বাবা? আপনি তো বলেছিলেন সন্ধ্যায় এসে যাবেন। মা, কিছু কাজের জন্য একটু দেরি হয়ে গেছে। তা আপনি কেমন আছেন? আর সরস্বতী কোথায়? মা, তাকে তো দেখতে পাচ্ছি না। আরে বাবা, আমি তো ভালোই আছি। আর সরস্বতী তোমার জন্য খাবারের ব্যবস্থা করছে। ভাগ্যবান তুমি গিয়ে সরস্বতীকে একটু সাহায্য করো যাতে দুজনে আরামে খেতে পারো এবং তাড়াতাড়ি বাড়ির পথে রওনা হতে পারো, কারণ রাত তো অনেক হয়ে গেছে। রঘুনাথের এমন কথা বলার পর লক্ষ্মী রান্নাঘরের দিকে চলে গেল। জামাই জি, আজ আপনার আসার খবর শুনে আপনার জন্য দের করে হলেও সব খাবারের আয়োজন করেছি। দয়া করে পেট ভরে খান। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ মা। কিন্তু গৌরী দিদি আর তার স্বামীকে তো দেখতে পাচ্ছি না। তারা কি দুজনেই আসেনি? এই সময় ওদের কথা জিজ্ঞেস করার কি দরকার ছিল? আপনার জন্য মা আর আমি এত ভালো করে এত খাবারের ব্যবস্থা করেছি। আপনি বাবাজির সঙ্গে আরামে খেয়ে নিন গু। সরস্বতীর এমন কথা শুনে রঘুনাথের মনে রাগ উঠলেও রোহিতের সামনে তিনি নিজের রাগ প্রকাশ করলেন না। বাবা, রোহিতে সব কথা ছেড়ে আগে খাবার খেয়ে নাও। তোমরাও দুজন রান্নাঘরে গিয়ে খাবার খেয়ে নাও। তারপর আর দেরি না করে রোহিত আর সরস্বতী বাড়ির উদ্দেশ্যে রওনা হবে, কারণ অনেক দেরি হয়ে গেছে। রঘুনাথের এমন কথা শুনে কেউ আর কিছু বলল না। রোহিত আর রঘুনাথ খাবার খেতে শুরু করলেন। অন্যদিকে লক্ষ্মী আর সরস্বতীও রান্নাঘরে গিয়ে খাবার খেল। ভাগ্যবান, আজ কাজের জন্য আমি তোমাকে নিতে আসতে পারোনি। মা আর বাবাজি কিছু বলেনি তো? আর তুমি একাই এসেছ নাকি বাবাজি তোমাকে পৌঁছে দিতে এসেছিলেন? না গো, মা আর বাবাজি কিছুই বলেননি। আমি একাই এসেছি, কারণ সেই সময় বাবাজি বাজারে গিয়েছিলেন। আর তুমি তো জানোই, মা আমাকে তোমার মতো ভালোবাসে না, কারণ আমি তার সৎ মেয়ে। এই সব কথা নিয়ে বেশি চিন্তা করো না। কখনো কখনো হঠাৎ এমন কিছু ঘটতেও পারে যে মানজি আর সরস্বতী নিজেরাই তোমাকে আপন করে নেবে। আর পিতাজি তো তোমাকে ভালোবাসেনি। তার মনে তোমার জন্য কখনো কোনো ভেদাভেদ আসেনি। আরে আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন কি হতে পারে যে মানজি আর সরস্বতী আমাকে আপন করে নেবে? ওরা দুজন তো ছোটবেলা থেকেই আমাকে টানে শুনিয়ে এসেছে। আরে ভাগ্যবান, তুমি একটু বেশি ভেবে ফেলছ। এত ভাবার কোনো দরকার নেই। কখনো না কখনো সব ঠিক হয়ে যাবে। আর দুদিন তুমি বাড়িতে ছিলে না, তাই ঘরের জিনিসপত্র ফুরিয়ে গেছে। একটা কাজ করি, কাল আমরা দুজনে একসঙ্গে বাজারে যাব আর ঘরের প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে আসব। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু কাল আপনি কাজে যাবেন না? না ভাগ্যবান, কাল কোনো কাজ নেই। কাল সারাদিন তোমার সঙ্গেই কাটাব। এই দুদিন তোমার খুব কথা মনে পড়ছিল। এখন তুমি এসে গেছ, তাই আমার খুব ভালো লাগছে। ও মাসে দিন, তুমি আমার বাড়ি পৌঁছানোর আগেই চলে এসেছিলে। তাই তোমার খুব কথা মনে পড়ছিল, সেই জন্যই তোমাকে দেখতে চলে এলাম। আর কি কথা, তোমার মায়ের কথাই তো। ওসব কথা ছাড়ো। আচ্ছা, আসতে আসতে তোমার জন্য বাজার থেকে কিছু জিনিসও নিয়ে এসেছি। রঘুনাথ এমন কথা বলে জিনিসপত্রের থলেটা গৌরীর হাতে দিয়ে দেন, তারপর খাটের ওপর বসে পড়েন। বেটা নিতিন, ভাগ্যবান আর সরস্বতীর মধ্যে যে ভেদাভেদ আর তাদের জেদ দিন দিন যেভাবে বাড়ছে সেটা দেখে আমার খুব চিন্তা হচ্ছে। আমার মনে হয় এখন আমাদের সব কিছু সবার সামনে আনতেই হবে। না হলে ভাগ্যবান কখনোই গৌরীকে মায়ের ভালোবাসা দেবে না। ও তো সৎ মেয়ে, উপর থেকে গরিব ঘরের বউ। অন্তত তোমার সত্যটা জানলে ভাগ্যবান হয়তো গৌরীকে মেয়ের মতো ভালোবাসা দেবে। হ্যাঁ পিতাজি, আপনি একদম ঠিক বলেছেন। কালো বাজারে দেখা হলে সরস্বতী ভাগ্যবানকে খুব কথা শুনিয়েছে, কিন্তু আমি সেখানে কিছু বলিনি। আপনার কথা মতো এখন সবকিছু সবার জানিয়ে দেওয়াতেই ভালো। আর তাছাড়া পিতাজি যে সময় দিয়েছেন, এবার নিজের আসল বাড়ি যাওয়ার সময় এসে তো গেছে। বেটা, এখন আমি এখানে এসে গেছি, তাই কিছুদিন এখানেই থাকব। তারপরে তুমি আর গৌরী আমার সঙ্গে আমাদের বাড়ি যাবে। তারপর সেখানেই আমরা সরস্বতী আর রোহিতকেও ডেকে নেব। আর তোমার আসল সত্যটা সবার সামনে তুলে ধরব।
আমার মন বলে তোমার সত্যটা জানলে সবাই হতভম্ব হয়ে যাবে। আর অন্যদিকে ভাগ্যবান আর সরস্বতী গৌরীকে ভুলে গিয়ে সম্পত্তির লোভেই নিজের আপনকেই বেছে নেবে। রঘুনাথ বলেন, আজ আমি নিতিনের আসল পরিচয় বলবো। তিনি জানান, নিতিন কোনো গরিব নয়, সে একজন ধনী ব্যবসায়ীর একমাত্র ছেলে। তার বাবা ইচ্ছাকৃতভাবে তাকে কিছু বছর গরিবের মতো থাকতে দিয়েছিলেন যেন সে জীবনের আসল মূল্য বুঝতে পারে। এখন বলকে গরিব আর কে ধনী, শুধু টাকা নয়, মানুষের মনটাই আসল সম্পদ। এই কথা শুনে লক্ষ্মী ও সরস্বতী স্তম্ভিত হয়ে যায়। লক্ষ্মী ও সরস্বতী নিজেদের ভুল বুঝে গৌরীর কাছে ক্ষমা চায়। শেষ পর্যন্ত পরিবার আবার এক হয় আর নিতিন গৌরীকে নিয়ে তার আসল বাড়িতে ফিরে যায়।